মেল ট্রেনের কামরাটা তখন গমগম করছে যাত্রীদের আনাগোনায়। ধনী পরিবারের সুহাসিনী দেবী, তার স্বামী সুব্রতবাবু এবং 2 ছেলেমেয়েকে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের বসার ভঙ্গি, পোশাক আশাক আর দামি জিনিসপত্র দেখলেই বোঝা যায় তারা সমাজের উচ্চবিত্ত অংশ থেকে এসছেন। সুহাসিনী দেবীর কপালে চিন্তার রেখা, কারণ তার স্বামীর রক্তচাপটা ইদানিং বেশ ওঠানামা করছে। তাদের লাগেজগুলো সুসজ্জিত, আর কামরার অন্য যাত্রীদের দিকে তাদের একটা উন্নাসিক দৃষ্টি। ট্রেনে ওঠার সময়ই প্রথম ঘটনাটা ঘটেছিল। সুহাসিনী দেবীর পোর্টাররা তাদের বড় বড় লাগেজগুলো কামরার ভেতরে ঢোকাচ্ছিল। অমিত তার ছোট সাধারণ ব্যাগ হাতে নিয়ে যখন কামরার দিকে যাচ্ছিল, তখন সুহাসিনী দেবীর বড় ছেলে রোহিত তাকে থামিয়ে দেয়। সে বেশ তাচ্ছিল্যের সুরেই বলেছিল, এই যে মশাই, একটু সাবধানে যান, এগুলো দামি লাগেজ, আপনার নোংরা কাপড়ে দাগ লেগে গেলে মুশকিল। অমিত কিছু না বলে এক পাশে সরে দাঁড়িয়েছিল, যেন তার উপস্থিতি তাদের কাছে গুরুত্বহীন। ট্রেনে উঠে তাদের ঠিক পাশেই বসেছিল সেই যুবক অমিত। পরনে একটা সাধারণ শার্ট আর প্যান্ট, ব্যাগটাও সাধারণ কাপড়ের। দেখে মনে হচ্ছিল যেন কোনো প্রত্যন্ত গ্রাম থেকে এসছে। তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। অমিত চুপচাপ তার সিটে বসে বাইরের দৃশ্যের দিকে তাকিয়েছিল, নিজের মনেই কিছু ভাবছিল। অমিত যখন তার নির্দিষ্ট আসনে এসে বসল, তখন সুহাসিনী দেবীর ছোট মেয়ে রিয়া তার মাকে ফিসফিস করে বলল, মা, এই লোকটা আমাদের পাশেই বসবে? এ থাকলে তো মনে হচ্ছে কামরাটা যেন বস্তি হয়ে যাবে। সুহাসিনী দেবী একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন, আর একবারও অমিতের দিকে তাকাননি, যেন তার দিকে তাকালে তাদের আভিজাত্য ক্ষুণ্ণ হবে। অমিত তাদের কথা শুনতে পেয়েও চুপ করেছিল। তার চোখে মুখে কোনো বিরক্তির ছাপ ছিল না। অমিত তাদের কথা শুনতে পাচ্ছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে অভ্যস্ত এমন পরিস্থিতিতে। সমাজের এই ভেদাভেদ সে বহুবার দেখেছে। তার মনে পড়ছিল গতরাতে কলকাতার এক হাসপাতালে সে কত রাত জেগে জটিল অস্ত্রোপচার করেছে। তার পেশা তাকে শিখিয়েছে মানুষের মূল্য পোশাক বা অর্থ দিয়ে হয় না, হয় তার কর্ম দিয়ে। দুপুরের খাবারের সময় যখন ট্রেন চলছিল, তখন সুহাসিনী দেবীর পরিবার তাদের জন্য আনা দামি রেস্তোরাঁর খাবার খাচ্ছিল। অমিত তার টিফিন বক্স থেকে সাধারণ রুটি আর সবজি বার করে খাচ্ছিল। রোহিত তখন টিস্যু দিয়ে মুখ মুছে অমিতের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, কি বাজে গন্ধ, কি খাচ্ছে দেখো মা, লুচি না কি? সুহাসিনী দেবী যদিও ছেলেকে থামাননি, কিন্তু একবারও অমিতের দিকে তাকিয়ে দেখেননি যে সে কেমন অনুভব করছে। অমিত তাদের কথায় কান না দিয়ে শান্তভাবে নিজের খাবার শেষ করেছিল। অমিত তার ব্যাগ থেকে একটা পুরনো বই বার করে পড়ছিল। বইটি ছিল চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত একটি জটিল বই। রিয়া কৌতূহলবশত অমিতের দিকে তাকিয়ে রোহিতকে বলল, দাদা দেখছিস, ওই লোকটা কি একটা অদ্ভুত বই পড়ছে, মনে হয় রূপকথার বইটই হবে। এমন গরিব মানুষের আর কী বা পড়বে? রোহিত হেসে উত্তর দিল, হয়তো রান্নার রেসিপি শিখছে, যাতে ভবিষ্যতে আরও ভালো খাবার বানাতে পারে। অমিত তাদের কথায় মনোযোগ না দিয়ে তার বইয়ে মগ্ন ছিল, যেন এই ধরনের মন্তব্য তার কাছে নতুন কিছু নয়। সন্ধ্যার দিকে যখন ট্রেন চেন্নাইয়ের কাছাকাছি আসলো, তখন সুহাসিনী দেবী তার স্বামীকে বলছিলেন যে চেন্নাই তাদের বহু কাজ আছে। রোহিত অমিতের দিকে আর চোখে তাকিয়ে বলল, আমি ভাবছি এই লোকটা চেন্নাই গিয়ে কী করবে, হয়তো কোনো লেবার টেবারের কাজে যাচ্ছে। সুহাসিনী দেবী মুখ টিপে হেসে বললেন, আরে বাবা, ও পরিযায়ী শ্রমিক হবে হয়তো। এই সময় অমিত তাদের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়েছিল, কিন্তু কিছু বলেনি। সে যেন নীরবে তাদের ভুল ধারণার জবাব দিচ্ছিল। ট্রেন তখন দ্রুত গতিতে ছুটছে। হঠাৎই ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। সুব্রতরঞ্জনবাবু, সুহাসিনী দেবীর স্বামী, হঠাৎই বুকে তীব্র ব্যথা অনুভব করলেন। প্রথমে একটা হালকা অস্বস্তি, তারপর তীব্র ব্যথা। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সুহাসিনী দেবী আতঙ্কে চিৎকার করে উঠলেন, ডাক্তার, কেউ ডাক্তার আছেন এখানে? কামরার মধ্যে একটা হইচই পড়ে গেল। যাত্রীরা হতবম্ব হয়ে দেখছিল কি হবে এখন। সুহাসিনী দেবী ও তার ছেলেমেয়েরা দিশেহারা হয়ে গেলেন। এমন পরিস্থিতিতে কি করবেন ভেবে পেলেন না। ঠিক সেই মুহূর্তে অমিত নড়ে উঠল। তার চোখে উদ্বেগের ছাপ। সে শান্ত গলায় বলল, আমি ডাক্তার।
সুহাসিনী দেবী অমিতের দিকে তাকিয়ে যেন বিশ্বাস করতে পারলেন না। এই সাধারণ চেহারার যুবক ডাক্তার? তার মনে একরাশ সংশয়। তবুও স্বামীর জীবন বাঁচানোর তাগিদে তিনি কিছু বললেন না। অমিত দ্রুত সুব্রতবাবুর পাশে গিয়ে বসল, তার হাত ধরে নাড়ি পরীক্ষা করল, তারপর বুকে কান দিয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনল। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল পরিস্থিতি গুরুতর। সে শান্ত গলায় বলল, হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত চিকিৎসা দরকার। সে তার সাধারণ ব্যাগটা থেকে একটা ছোট্ট কিট বার করল। তার ভেতরে ছিল কিছু জরুরি ওষুধপত্র আর ইঞ্জেকশন। সে দ্রুত হাতে একটা ইঞ্জেকশন প্রস্তুত করে সুব্রতবাবুর হাতে দিল। এরপর কয়েক মিনিট অপেক্ষা করল। সুব্রতবাবুর অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করল। সুহাসিনী দেবী ও তার ছেলেমেয়েরা বিস্ময় নিয়ে অমিতের দিকে তাকিয়ে রইলেন। এই মানুষটি, যাকে তারা এতক্ষণ তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, সেই তাদের প্রাণ বাঁচালো। অমিত শান্তভাবে বলল, আপনারা চিন্তা করবেন না, প্রাথমিক বিপদ কেটে গেছে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। সুব্রতবাবু চোখ খুললেন, তার মুখে একটা মৃদু হাসি। তিনি অমিতের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন। সুহাসিনী দেবী তখন লজ্জিত এবং অনুতপ্ত। তিনি অমিতের সামনে হাত জোড় করে বললেন, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার পোশাক আর চেহারা দেখে আমরা এমন ভেবেছিলাম। অমিত একটা শান্ত হাসি হাসল। এতে দুঃখ পাওয়ার কিছু নেই ম্যাডাম, আমার কাছে মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান। আর আমি পেশায় একজন কলকাতার কার্ডিওলজিস্ট, ডক্টর অমিত দাশগুপ্ত। সুব্রতবাবু ও তার পরিবার এবার বিস্ময়ে হতবাক। তাদের সামনে যে মানুষটি এতক্ষণ ধরে বসেছিলেন, তিনি শুধু একজন ডাক্তার নন, কলকাতার সেরা একজন হৃদরোগ বিশেষজ্ঞ। তাদের ভুল ভাঙতে আর দেরি হলো না। তাদের মাথা লজ্জায় নুয়ে গেল। পরবর্তী স্টেশনে ট্রেন থামলে সুব্রতবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অমিত তাদের সঙ্গে গেল, সব রকম সাহায্যও করল। তার কর্তব্যপরায়ণতা আর মানবিকতা দেখে সুহাসিনী দেবীর পরিবারের চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন, মানুষের সত্যিকারের পরিচয় তার সম্পদ বা পোশাক দিয়ে হয় না, হয় তার জ্ঞান, তার কর্ম আর তার মানবিক গুণ দিয়ে। সেই দিন থেকে সুহাসিনী দেবী ও তার পরিবার অমিতের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রইল। তারা শিখেছিল, মানুষের বিচার শুধুমাত্র বাইরের রূপ দেখে করা উচিত নয়। আসল সৌন্দর্য মানুষের মনে, তার হৃদয়ে।